আসসালামু আলাইকুম। এক সমুদ্র প্রেম পর্ব ২ লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। উফ! শানিত স্বরে প্রিয় শীর্ণ বক্ষ ধড়পড়িয়ে ওঠে। মানুষটা খুব রেগে থাকলে আওয়াজ মাত্রা অতিরিক্ত গম্ভীর শোনায়। পিউ শঙ্কিত লোচনে চাইল। আস্তে করে উঠতে গিয়ে টের পেল ব্যথা পেয়েছে কোমরে। হঠাৎ পড়ায় লেগেছে অনেক। পিউ কলমির ডগার ন্যায় লতিয়ে কোথাও এক রকমে উঠে দাঁড়ালো। নিজের প্রতি হতাশার দুঃখে বুক ফাটছে মেয়েটার। যার ভয়ে সারাদিন লুকিয়ে রইল ঘরে, খেতে এলো এতক্ষণে শেষমেশ তার খপ্পরেই পড়ল। বাহ, ভাগ্যের কি বিরুদ্ধ আচরণ! কটা বাজে? শুনে নড়ে চড়ে তাকায় পিউ। ডিম লাইটের সবুজ আলোয় ধূসরের শ্যামলা চেহারা স্পষ্ট। স্পষ্ট তার কবজিতে বাঁধা রয়েছে পরিচ্ছন্ন ঘড়ি। পিউ মুখ ফসকে বলে ফেলল, আপনার কাছেই তো ঘড়ি আছে। তুই বোধ হয় আমার মার খেতে চাইছিস। গম্ভীর স্বরে বক্ষস্থল থমকালো। পিউ ফিরে গেল অতীতে। মনে পড়ল আজকের দুপুরের গালে পড়া সেই দাবাং চট্টার কথা। কিন্তু কণ্ঠে বাধ্যের ন্যায় জানালো ১২টা বাজে। এই বাড়িতে রাতে খাওয়ার সময় ১০টা। তাহলে ২ ঘন্টা কোথায় ছিলিস তুই? পিউ মিনমিন করে বলল, ঘুমাচ্ছিলাম। ধূসর পুরো কণ্ঠে বলল, একদম মিথ্যা বলবি না। ভেবেছিলি ঘরের জানালা আটকে থাকলে বেঁচে যাবি? কিছু বলবো না? পিউ দাঁত দিয়ে নিম্নঅষ্ট কামড়ে ধরে। কথা খোঁজে মনে মনে। ধূসর যা বলল তা তা তো মিথ্যা নয়। সে ওর ভয়ে দরজা লাগিয়ে বসেছিল। ভেবেছিল মানুষটা বাড়ি ফিরলেও ওকে নাগালে পাবে না। কিন্তু ঘুমিয়ে পড়বে বোঝেনি। তার ভাবনার মাঝেই ধূসর টেনে নেওয়া কেদারা এগিয়ে দিল। ও তাকালে আদেশ করল, বস। শব্দ কম, কণ্ঠ নিরেট। পিউ দ্বিধায় পড়ল ভীষণ। আবার বসতে গেল, চেয়ার টানবে না তো? এইবার পড়লে হাড়গোড় গুড়িয়ে যাবে কনফার্ম। ধূসর খেয়ে হারায় ধৈর্যের। বসতে বলেছি না তোকে? বস। তড়িৎ বেগে ধপ করে বসল পিউ। ভয়ার্থ বিভ্রান্ত দুই অক্ষি ধূসরের দিকে তাক। সে আর একটা চেয়ার ঘুরিয়ে সামনে বসল ওর, ঠিক চোখের নিরেট মুখোমুখি। অমনি ভয়টা কমে গেল পিউর। শুরু হলো চেনা জানা সেই হৃদকম্পন। মুগ্ধতার ভিড়ে এলো আঁখি। সেই সময় কানে বাজলে ধূসরের নরম গলার স্বর, তুই কি সত্যিই ওই ছেলেটাকে ভালোবাসিস? পিউ অদৃশ্যভাবে সজোরে মাথা নাড়ে। মনে মনে বলে, পাগল হলেন? ওই ছোট্টখাটো জীবনে মানুষ কি এইরকম ভুল করে? আপনার মতো একটা জলজান্ত আইটেম রেখে আমি ওর গবর গণেশের প্রেমে পড়ব? কোন দুঃখে! কিন্তু কথাখানা আহুতি দেয় ভিতরে। জিভ ঠেলে বেরিয়ে আসার সাহস হয় না। উল্টে অবশ অবশ ভাব নিয়ে ঝিমঝিমিয়ে থাকা ঠোঁট গহ্বরের আড়ালে ধূসর একদম কাছে, অতি সন্নিকটে। যেখানে ওকে দেখলে সপ্তদর্শীর বুকে তোলপাড় ওঠে, সেখানে এখন একটা হাঁসফাঁস লাগছে। কি করে বোঝাবে? পিউ লজ্জা, নার্ভের আড়ষ্ট জিরো ঠোঁট ভেজালো। তোকে কিছু জিজ্ঞেস করছি পিউ। ধূসরের কমলতা পাল্টে গেল আবার। তর আওয়াজ উবে গিয়ে পিওর এক সমুদ্র প্রেম ভাব। তৎক্ষণাৎ মাথায় পুরনো সেই জেদটাই চেপে বসল ওর। ধূসরকে একটুখানি বাজিয়ে দেখলে নিঃসঙ্গে মিথ্যা বলল, হ্যাঁ। ধূসর চটে গেল ভীষণ। তৎক্ষণাৎ ঘুষি বসালো চেয়ারের হাতলে। ভীত হস্তে হয়ে কেঁপে উঠল পিউ। সন্দেহী দুই চোখ হচকচিয়ে চাইল। ধূসরের গভীর নেত্র জ্বলছে, চাউনিতে পরিষ্কার রুষ্টতা। ঠিক মিনিটখানেক চেয়ে রইল অমন। পুরোটা সময় পিওর গোলগাল মুখবিরলে ঘুরে এলো ধ্যান। সুনিপুণ মনোযোগে নিরীক্ষণ করল যেন। হঠাৎই মুচকি হেসে বলল, মিথ্যা বলতেও যোগ্যতা লাগে। তোর এত নির্বোধেতাও নেই। পিউ থতমত খায়। ওই হেসে দেখে, ভ্রু বেঁকে যায়, প্রখর কৌতূহলে তোপে। কি মিথ্যে বলেছি আমি? ধূসর উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়ালো সামনে। একটু থেকে ঘুরে তাকায় আবার। তর্জন দেয়, ভদ্র মেয়ের মতো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। এই কথাটা দ্বিতীয়বার বলতে হলে তোর কপালে দুঃখ আছে পিউ। শীতল স্বরের হুমকিটুকু কানের লতি ছুঁয়ে গত হলো পিউয়ের। উল্টে ধূসরের অযাচিত আচরণে তাজ্জব সে। এমনটা তো আশা করিনি। যা ভেবেছিল তার যে কিছুই হয়নি।
ভয়ে সিটিয়ে থাকা ওকে ধূসর ভাই কোনো শাস্তিই দিলেন না। পিওর বুকে ভেঙে আসে কষ্ট। কৃষ্ণকায় কাদম্বিনী হলাহলি লাগায় মুখ জুড়ে। অন্য কাউকে ভালোবাসার কথা শুনে ধূসরের এই সহজ অভিব্যক্তি কিছুতেই মেনে নিতে পারছে না। কেন উনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না? তখনকার এই থাপ্পড়টাকে ভীষণ হালকা অনুভব করছে এখন। আজ যদি নিজের বোনের সামনেও বলতো কাউকে ভালোবাসি, সেও নিশ্চয়ই এইভাবেই মারতো, শাসন করত। ধূসর ভাই কি সে অর্থে একজন ভাইয়ের দায়িত্ব পালন করছেন? উনি সত্যিই আমায় ভালোবাসেন না? পিওর বক্ষ হু হু করে ওঠে, উবে যায় ক্ষীণে। ভুলে গেল গাল ব্যথা, কোমরের যন্ত্রণা, নিজের প্রতি অভিমানের রাগে জড়িয়ে গেল কোটর। এক তরফা প্রেমের যন্ত্রণা ভয়ানক। যে এই মরণ ফাঁদে পা দেয় সে ছাড়া কেউ বোঝে না এই অনুভূতি। পিওর এক সমুদ্র প্রেম ফিকে হয়ে যায় আজ। চোখ থেকে জলটা গাল অবধি আসার আগেই মুছে নিল সে। আগের মতো খাবার ঢেকে রেখে ঘরের দিকে চাইল। যদি একটি বার পারতো সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে হায়। কবে পায়ের শিকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। পিওর কানে হেডফোন, ফুল ভলিউমের গান বাজছে সেখানে। সাথে হৃদয় চুরমার করে কান্না পাচ্ছে খুব। আসলেই সে বোঝে না। এই গান অরিজিৎ সিং ওর জন্যই গেয়েছে। ধূসর ভাইয়ের শাস্তি না পেয়ে মেয়েটা ব্যথিত, হৃদয় ডুব দিয়েছে কুল হারানো পরপারে। যেন সে এই পাষাণ মানুষটার প্রেমে পড়তে গেল। হঠাৎ দরজায় জোরালো কড়াঘাত পড়ল। পিউ কান থেকে হেডফোন খুলল। অধৈর্য হস্তে দরজায় ধাক্কা দিচ্ছে কেউ একজন। কপাল কোঁচকালো সে। এত রাতে ঘরে কে আসবে? পিউ চটপট বিছানায় রেখে দৌড়ের দিকে এগোলো। ছিটকিনি টানতেই বেরিয়ে আসে পিউ, সেই কাঙ্ক্ষিত বদন। ধূসর ভাই, পরনে কালো হাফ হাতা টি শার্ট আর চেক চেক ট্রাউজারে যেন পুরো টসটসে স্ট্রবেরি। পিওর এতক্ষণে মন কষ্ট ছুটে পালালো এই রূপ দেখে। বিড়বিড় করলো, কি সুন্দর আমার ধূসর ভাই। ধূসর গম্ভীর কণ্ঠে বলল, সামনে থেকে সর। পিউ ভদ্র মেয়ের মতো একপাশ হয়ে দাঁড়ালো। ভিতরে ঢুকলো ধূসর। এতক্ষণে ওর হাতের দিকে খেয়াল পড়ল পিওর। ট্রেতে প্লেট বাটি সাজিয়ে এনেছে মানুষটা। ওর জন্যে খাবার এনেছে ধূসর ভাই। ভাবতেই পিওর চোখ কপালে উঠে গেল। ধূসর সোজা গিয়ে টেবিলে রাখা ট্রেটা বিছানায় বসে ঘাড় কাত করে চাইল তার দিক। অমনি মনের আঙিনায় দানবীয় বিদ্যুৎ চমকায় পিওর। এইভাবে কেউ তাকায়? খুন হবে নির্ঘাত। ধূসর কোমল কণ্ঠে ডাকলো, এদিক আয়। ডাক শুনে পিওর পদযুগল ছুটতে যায়। বিলম্বহীন দ্রুত হাঁটতে গিয়ে মেঝেতে বিছানো পাপোশে হোঁচট খেলো। মুখ থুবড়ে পড়তে দিল ফ্লোরে। ধূসর আগত পরিস্থিতি বুঝতেই হস্তবেগে উঠে আসে, ধরে সামলাতে চায় ওকে। কিন্তু দুরন্ত পিওর গতিবোধ করা গেল না। ধরা ছোঁয়ার পূর্বেই পিউ হুমড়ি খেয়ে পড়ল ওর উপর। টাল রাখতে না পেরে দুজনেই একসঙ্গে ঠিকরে গেল নিচে। ব্যথা জায়গায় ফের ব্যথা পেয়ে পিওর জ্ঞান হারানোর উপক্রম হলো। গগন বিদায়ী চিৎকার ছোঁয়ার কথা ছিল, অথচ সে ইহজগতের সব কিছু ভুলে বসল তখন, যখন মাথায় ঢুকলো নিজের অবস্থা কোথায়। ধূসরের চওড়া বুকে সে দৃষ্টিটা দেখেই পিওর উষ্ঠযুগল আলাদা হলো। স্ত্রীয় জোর খাটিয়ে ধূসর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ঠিক আছিস? পিউ কোনো রকম মাথা দোলায়, বোঝালো ঠিক আছে, কিন্তু আদতেও কি তাই? বুকের ভিতরে যে মারাত্মক কম্পন হচ্ছে, সেসব কি টের পাচ্ছেন ধূসর ভাই? ধূসর বলল, ওর তাহলে। পিউ ভুলে বসলো লজ্জা, খেয়েই হারালো নিবিষ্টের ন্যায়। আর আউড়ে উঠে বলল, না উঠলে হয় না। ধূসর কপালে ভাঁজ ফেলে বলল, থাপ্পড় খাবি। সম্মিত ফিরল পিওর। নিজের কথার খেয়াল পড়তেই নির্বোধ বনে যায়। লজ্জায় হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো তৎপর। ধূসর উঠল ঠিকঠাক করে টি শার্ট। পিওর কোণঠায় মরি মরি দশা। দ্বিতীয়বার ধূসরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয় না, বরং নিজের মোটা মাথাটা ঢুকাতে চায় দেওয়ালে। কি বেহারার মতো একটা কথা বলল কেবল। কি ভাবলেন ধূসর ভাই? একটু সাবধানে চলতে পারিস না?
এক্ষুনি একটা অঘটন ঘটলে কি হতো? অঘটন তো ঘটেই গেছে। এই যে আপনি আমার মন নিয়ে ছিনিমিনি খেলছেন, এর যে বড় অঘটন আর হয় বলুন তো? আহ করে তাকিয়ে আছিস কেন? পিউ নড়ে ওঠে, মেরুদণ্ড সোজা করে চোখ নামায়। ধূসর আরেক দিক চেয়ে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল, বলল, তোকে বলেছিলাম খেয়ে রুমে আসতে, না খেয়ে এলি কেন? পিউ মিউয়ে এলো আরও। কি উত্তর দেবে এখন? আপনার শোকে স্তব্ধ হয়ে খাবার নামেনি গলা দিয়ে বলবে এটা? আরেকটা ছ্যাঁচড়ামো হবে এরপর। আস্তে করে বলল, খেতে ইচ্ছা করেনি। ধূসর ফোঁস করে শ্বাস ঝাড়ল, গিয়ে বসল বিছানার সামনের জায়গা দেখিয়ে বলল, এখানে বস। পিউ গুটিসুটি পায়ে গিয়ে বসল সেখানে। ধূসর প্লেটের দিকে চাইল, এমনভাবে কিছুক্ষণ থম মেরে থাকলো, যেন ভাবলো গভীর কিছু। তারপর হুট করে ভাত ভরা প্লেট পিউয়ের দিকে ঠেলে দিয়ে বলল, খেয়ে নে। মেয়েটা অতি আগ্রহ সমেত চেয়েছিল এতক্ষণ। এক অলৌকিক আশায় বুক বাঁধল। ধূসর ভাই হয়তো খাবার মুখে তুলে দেবেন, খাইয়ে দেবেন সযত্নে। কিন্তু এবারেও এমন কিছুই হলো না। দেখে ঝরঝরে কাঁচের ন্যায় মনটা ভেঙে পড়ল তার। চকচকে চেহারা ঝুপ করে কালো হলো। পরে খাবো। ধূসর চোখ কপালে। এক্ষুনি। পিওর অল্প বিস্তৃত জেদটা টিকল না। ধূসর নিজ উদ্যোগে তার হাত টেনে নেয়, গ্লাস থেকে পানি ঢেলে ধুইয়ে দেয়। পিউ ঠোঁট উল্টে ভাত মেখে মুখে দিল। যদি খাইয়েই না দেবেন তাহলে ঢং করে খাবার আনার কি ছিল? তীব্র অনীহা নিয়ে খাবার চিবোতে চিবোতে ধূসরের দিকে তাকায় পিউ। আচমকা নেত্রপল্লব কেঁপে ওঠে, সতর্ক হয়। ধূসর যেন চট করে দৃষ্টি ফেলল সে চাইতেই। পিওর সন্দেহ হলো, উনি কি এতক্ষণ আমাকে দেখছিলেন? ধূসর পকেট থেকে ফোন বের করলো, পাশ থেকে উঠে গিয়ে চেয়ার। পিউ খেতে খেতে এক ধ্যানে চেয়ে থাকলো তার সত্য মুখের দিকে। ওদের পরিবারের সবাই সুদর্শন বলতে সাফিদকে গোনে। ফর্সা, গোলগাল, স্বাস্থ্য উন্নত। কিন্তু পিউ, তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুশোভিত পুরুষটি হলো ধূসর ভাই। মানুষটার গায়ের রং শ্যামলা, অথচ বাকি সবটা মন কাড়া। পিওর কাছে ধূসর ভাই মানেই আস্ত একটা ডেইরি মিল্ক। 3 বছর ধরে এক অদ্ভুত রোগে ধরেছে ওকে। ধূসর বকলে ধমকালে কেমন গায়ে লাগে না, মনে হয় যেন ভালোবেসে ধমকে দিল সে। না, এইভাবে চললে বেশি দিন বাঁচবে না ও। এই নিষ্ঠুর ধূসরের প্রেমে শহীদ হবে নিশ্চিত। পিউ খেয়ে দিয়ে প্লেট গুছিয়ে আবার টেবিলে রাখলো, নরম কণ্ঠে জানালো, খাওয়া শেষ। ধূসরের বৃদ্ধা আঙুল ফোনে স্ক্রিনে ব্যস্ত, না চেয়েই বলল, শুধুমাত্র প্রথমবার তোকে মেরেছি বলে খাবার এই অবধি আনলাম। তাই বলে ভাবিস না আমি বলবো যে মেরে ভুল করেছি। পরের বার যদি এইরকম কিছু শুনি বা দেখি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। শান্ত অথচ কড়া কণ্ঠা, তাও পিওর ভেতরটা ছেয়ে গেল অদৃশ্য এক তুলতুলে ভালো লাগায়। একটুখানি চায়ে আশায় বলল, কিন্তু আপনি তো আর আমাকে এতটা কড়াকড়ি দেন না ধূসর ভাই। এতগুলো ভাই বোনের মধ্যে কি আমাকেই খুঁজে পেলেন? বিরতি টেনে পিউ অপেক্ষা করলো, খুব করে চাইল ধূসর একবার বলুক, হ্যাঁ পেলাম, কারণ আমি তোকে ভালোবাসি, আর কাউকে না। বিধিবাম এবারেও তাকে আহত করে দিয়ে ধূসরের উত্তর এলো, হ্যাঁ তোর মতো তো বাকিরা বাদর নয় যে প্রেমপত্র হাতে করে বাড়িতে ফিরবে। এতটা পাকামো ওই বাড়ির এখনো ছেলে মেয়েদের হয়নি। বয়স 17, অথচ প্রেম ভালোবাসা বোঝে। এঁচড়ে পাকা একটা। পিউ ঠোঁট উল্টায়, দীর্ঘ শ্বাস ফেলল। প্রত্যেকবার ভাবে এক হয় আরেক। ধূসর ভাই এমন এমন চমকে দেওয়া কাজ করে যা তার আশা ভরসা ধূলিসাৎ করতে যথেষ্ট। ধূসর উঠে গেল, টেবিলের ড্রয়ার খুলে ওষুধের বাক্স বের করলো, খুঁজে খুঁজে একটা পাতা তুলে ওষুধ ছিঁড়ল। সেখান হতে গ্লাসে পানি আর একটা পিওর হাতের মুঠোয় দিয়ে বলল, রাত অনেক হয়েছে, খেয়ে ঘুমা, সকাল হতে হতে ব্যথা সেরে যাবে। চটক কাটার ন্যায় চাইল পি। একবার ওষুধ দেখলো আর একবার ধূসরকে। এতক্ষণ ভাবনা এতটাই মজেছিল যে খেয়ালই করিনি। এর মানে ধূসর ভাই ঠিক বুঝেছেন যে ব্যথা পেয়েছি তখন। প্রকাণ্ড বিস্মিত হয় পিউ। ধূসর বেরিয়ে গেল ঘর থেকে। সেদিন চেয়ে এক সময় সাদা কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের নয় ঝলসে উঠল ওর। কোথাও গিয়ে সেই পুরানো প্রত্যাশায় নড়ে উঠল ফের। ভাবল, আমি না বলতেই যদি উনি আমার ব্যথা বোঝেন, তবে ভালোবাসাও তো বোঝার কথা।
সেই রাতটা পিওর ভালো কাটার কথা ছিল, অথচ কাটেনি। ধূসর ভাইয়ে দিয়ে যাওয়া ছোট্ট একখানা আশার আলো ঝলসে গেছে ওর রাতের ঘুম। ছটফট করতে করতে শেষ রাতে ঘুম এলো একদম। উঠল বেলা হলে, ঠিক কলেজ যাওয়ার আগে। কারণ এই বাড়ির নিয়ম আছে, খুব অসুস্থ না হলে ক্লাস মিস দেওয়া যাবে না। আর এই নিয়ম স্বয়ং আমজাদ সিকদার এর তৈরি, যিনি এই বাড়ির ঘোষিত কর্তা। অথচ এই মানুষটির সঙ্গে ধূসরের অদৃশ্য অবাধ প্রতিযোগিতা। প্রত্যেকে যেখানে লোকটার ভয়ে তটস্থ থাকে, ধূসর সেখানে গা ভাসানো ছেলে। আমজাদের ধমক, চোখ রাঙানো শব্দে নিরুৎসাহিত নিরুদ্বেগ। আমজাদ সিকদার দুরান্ত অপছন্দের পেশা হলো রাজনীতি, আর ধূসর সেই রাজনীতিতে তথাপতভাবে জড়িয়ে। ঠিক এই কারণে ওকে একদিন দেশ ছাড়তে হয়েছিল, কিন্তু না, ফেরানো আর গেল না। তবে একটা কথা সত্যি, ধূসরের এই নির্ভীক ভাবভঙ্গিটায় এক পলকে মন পাখিটা ফুরুত করে উড়িয়ে নিয়ে পিওর। ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামলো পিউ। বাড়িতে সবাই তখন নাস্তার টেবিলে ঘিরে। অবশ্য কর্তারা নেই, তারা কাক ভোরেই প্রস্থান নেন অফিসের উদ্দেশ্যে। পিউ শুক্রবার ছাড়া কবে বাবার সাথে সকালে নাস্তা খেয়েছে মনে পড়ে না। পিউ চেয়ারে বসে আশেপাশে চাইল, ধূসর ভাই কোথায়? এক্ষুনি হাজির হলো সে, নিদ্রিত ভাব চেহারায় লেপ্টে। তখন কি কিউট লাগছে। পিউর ইচ্ছে করছে গিয়েই গালটা টিপে দিতে। কি রে পিউ, কাল রাতে কি হয়েছিল তোর? পিউর মনোযোগ ঘুরে গেল। সুমনার দিকে চেয়ে বলল, কই কি হবে? জবা বললেন, কিছু না হলে খেতে এলি না যে? কতজন ডাকলাম, কতবার উঠালি না? সাদিফের ছোট্ট ভাই রাফিদ, বয়স 10-এর কোঠায়। সে দাঁত কেরিয়ে বলল। পিউপু মনে হয় ছ্যাঁকা খেয়েছে। পিউ পানি খাচ্ছিল। অবোধ বালকের মুখে কথাটা শুনে সদ্য গেলা জল বেরিয়ে এলো বাইরে। প্রত্যেকে অবাক চোখে চাইল ওর দিকে। খুক খুক করে কেসে উঠল পিউ। জবা বেগম ধমকে বললেন, চুপ, কোথাকে শিখেছি এইসব কথা? রাফিদ কাচুমাচু করে বলল, টিভিতে দেখেছিলাম নায়িকারা দুঃখ পেলে ঘর আটকে বসে থাকে। সাফিদ রেগে বলল, আজ থেকে তোর টিভি দেখা বন্ধ। রাফিদ কিছু বলতে হা করল। জবা প্রতি মুহূর্তেই বললেন, আর কোনো কথা না, প্লেটের খাবার তো এক ফোঁটাও নড়ছে না, চুপ খা। দুঃখী দুঃখী মুখ করে চুপ করলো ছেলেটা। সে এখনো বোঝেনি এক ঘর মুরব্বির সামনে কি বলে বসেছে। এদিকে পিউ তাকিয়ে আছে সামনে বসা ধূসরের দিকে, যার ইহজগতে কোনো কিছুতেই আগ্রহ দেখা যাচ্ছে না। এক মনে খাচ্ছে শুধু, একটা কথা অবধি বের হচ্ছে না মুখ দিয়ে। রুবাইদা কখন থেকে জিজ্ঞেস করছে, আর একটু ভাজি দিই, একটু জুস দিই? সে শুধু মাথা দোলাচ্ছে দুই দিকে। পুষ্প ব্যস্ত ভঙ্গিতে এসে বলল, ওর পাশের চেয়ারে, খানিক উঁচু কণ্ঠে বলল, আম্মু আমাকে 1 কাপ চা দাও। রান্নাঘর থেকে উত্তর পাঠালেন মিনা, সময় লাগবে, বস। রুবাদা জিজ্ঞেস করলেন, শুধু চা খাবি কেন পুষ্প, নাস্তা করবি না? না মেজমা, আমার পেটের অবস্থা ভালো নয়, আপাতত স্যালাইন খেয়ে বেঁচে আছি। সে কি, আমাদের তো কিছু বলিসনি, সামান্য ব্যাপার তো, তাই? তোর পড়াশোনা কি খবর পুষ্প? এই এতক্ষণে কথা বলল ধূসর। এতেই যেন পিওর অনুমনে ছেয়ে গেল ক্ষোভে। এই যে সে মানুষটা এত সময় ধরে বসে আছে ওর সামনে, কই ওকে তো কিছু জিজ্ঞেস করলো না। পড়াশোনা তো সেও তো করে, তাই না? হঠাৎ প্রশ্নে পুষ্প ঘাবড়ায় খানিক, তাও হেসে বলল, এই তো ভালোই ভাইয়া। তোর ক্লাস শেষ হয় কখন? 1টায়। কাল বাড়ি ফিরলি 4টায়, কোথায় গিয়েছিলি? একটা প্রশ্ন ধূসর ওর দিকে তাকিয়ে করেনি, অথচ বাকিদের প্রশ্নবিদ্ধ দৃষ্ট সব্যস্ত আছাড়ে পড়ল পুষ্পতে। ভড়কে গেল মেয়েটা, কি বলবে বুঝে না পাওয়ার মতো অবস্থা হলো মুখের। মিনমিনিয়ে বলল, রাস্তায় জ্যাম ছিল। রাস্তায় জ্যাম নদীর পাড়ে থাকে না। ফুচকা খেলে ভালো জায়গা থেকে খাওয়া উচিত, তাহলে আর দরকার হবে না স্যালাইনের। ধূসর মুখ মুছতে মুছতে উঠে বলল, তার খাওয়া শেষ। তবে সঙ্গে সঙ্গে পুষ্পর পিঠে দুম করে চড় বসালেন মিনা। ধূসরের কথাগুলো শুনেই রান্নাঘরের সব কাজ ফেলে এসেছেন তিনি। হঠাৎ হামলা, ব্যথায় মূর্ছে উঠল পুষ্প, চাইল কাঁদো কাঁদো চোখে। তিনি খেয়ালি বললেন, এই তো একটা ক্লাস, আসুক তোর বাবা। ক্লাস শেষে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে বেরোনো বার করবে। মিনার তপ্ত দৃষ্টি থেকে রুবাইদা ওকে আড়াল করে বললেন, থাক থাক আপা, ছোট মানুষ,
ব্যাপারগুলো বাকি সবার মাথার উপর দিয়ে যায়। ছেলে আসামি বানিয়ে রেখে গেছে আর মা উকিল হয়ে বাঁচাতে আসছে। পিউ হাসলো, ভাবলো, না, আমার হবু শাশুড়ি মা কিন্তু ফার্স্ট ক্লাস। বিয়ের পর ধূসর ভাইয়ের সাথে আমার ঝগড়া হলে এইভাবে মিটমাট করিয়ে দেবেন নিশ্চয়। আপু ছলছল চোখে মাথা নোয়ালো। পিওর মায়া হলো ভারী। ধূসর ভাইটা এমন করে কেন? নিজেও তো একটা পান্তা ভাত, বাকিরা কি একটু ঘুরবে না? ঠিক এই কারণে মানুষটাকে সবাই সমঝে চলে। চোখ দুটো যেন জ্যান্ত বাজ পাখি, কখন কোন দিকে থাকে কেউ জানে না। এই যে পুষ্পটা ক্লাস শেষ করে সামান্য একটু ফুচকা খেতে গিয়েছিল, সেটাও চোখে পড়ল তার। পিউ কলেজ ব্যাগ নিয়ে চড়িয়ে উঠতে যেতেই সাফিদ বলল, পিউ দাঁড়া, আমি যাব। আপনার অফিস তো উল্টো দিকে ভাইয়া। সাফিদ দাঁড়াতে দাঁড়াতে বলল, সামান্য নেই, ঘুরে যাব আজ। সোজা রাস্তায় জ্যাম পড়ে খুব, তুই চল, তোকে এগিয়ে দিই। পিউ খুশি হয়ে গেল। সাফিদের সাথে যাওয়া মানে বাইকের ফুরফুরে হাওয়া গা মাখানো। গাড়িতে চড়তে একটু ভালো লাগে না ওর। ভালোই হবে। পার্কিং লট থেকে সাফিদ বাইক বের করে গেটে আনলো। পিউ ওর কাঁধে ছুঁয়ে উঠতে উঠতে বলল, জানেন ভাইয়া, আমার না গাড়ির থেকে বাইক পছন্দ। গাড়ির চারপাশ আটকাতো, দম বন্ধ লাগে। সাফিদ হাসলো, বলল, অফিসের রাস্তা এদিকে হলে তোকে রোজ আমি পৌঁছে দিয়ে পারতাম। পিউ মাথা দোলালো। সাফিদ বাইক স্টার্ট দেয়। আচমকা পিওর চোখ পড়ল দোতলায় ধূসরের ঘরের দিকে। বারান্দায় দাঁড়িয়ে সে, চোখ এদিক ওদিক উপর। সাফিদ বাইক ছুটিয়ে গেট পার হলো। তখন পিউ চেয়ে রইল ওর দিকে। এত দূরত্বেও যেন ধূসরের নীরের কটমটে চিবুক স্পষ্ট বুঝল সে। প্রশ্ন জাগলো, ধূসর ভাই কি রাগ করলেন না হিংসে? কি গো, শুধু ভিডিও দেখলেই হবে? সাবস্ক্রাইবও তো করতে হবে। সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, আর বেশি বেশি করে কমেন্ট করো।